আমাদের গতকালকে টেক নিউজ একটা প্রশ্ন ছিল, আপনার জীবনের প্রথম স্মার্টফোন কোনটি? তো রেজাল্ট দেখে আমি একটু অবাকই হয়েছি। বেশিরভাগ মানুষেরই প্রথম স্মার্টফোন ছিল হয় সিম্ফনি অথবা ওয়ালটনের। আমার নিজেরও তৃতীয় নাম্বার ফোনেই ছিল সিম্ফনির ফোন। প্রথম ছিল এইচটিসির একটি মোবাইল ফোন, মডেল নাম্বারটা আমার ঠিক ভালোভাবে খেয়াল নাই। আর দ্বিতীয় নাম্বার ফোনটা ছিল এক্সপেরিয়া মিনি, সনি এক্সপেরিয়া মিনি। ছোট্ট একটা মোবাইল ফোন, 2011-তে মনে হয় এটা লঞ্চ হয়েছিল। স্ন্যাপড্রাগন S2 প্রসেসর ছিল মেবি। সো ওই স্মার্টফোনটা ছোটোখাটো বেশ সুন্দর। তবে এটা দেখে বেশ ভালো লাগলো, আপনারা সবাই আমাদের দেশি ব্র্যান্ডের স্মার্টফোনগুলো দিয়েই শুরু করছিলেন একটা সময়। আমি কিন্তু মাঝে মাঝেই বলে থাকি যে দেশি ব্র্যান্ডগুলো যদি আবার একটু ঘুরে দাঁড়ানো ট্রাই করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষজন তাদের প্রতি আস্থা রাখবে, বিশেষ করে তাদের ইউআইএ। বাংলাদেশ মার্কেটে আজকে লঞ্চ হয়ে গেল টেকনোর নতুন একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, টেকনো পোভা 5 LTE। টেকনো পোভা 5 LTE। এই স্মার্টফোনটা বেশ শক্তপোক্ত, মানে এরকম পড়লেও নাকি ভেঙে যায় না, এরকম কিছু। সো এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি, যা খুব শীঘ্রই মেবি পরশুদিন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ওইটা একটা স্পেশাল কন্টেন্ট হবে, কারণ এই স্মার্টফোনটা অনেক শক্তপোক্ত নিজেকে দাবি করছে। আমরা দেখতে চাই আসলে এটা কতটা শক্ত। এমনিতে এই স্মার্টফোনের দাম হলো 10,500 টাকা। 332GB ভ্যারিয়েন্ট, রেয়ারে দুইটা ক্যামেরা আছে, বড়সড় ডিসপ্লে, 6.52 ইঞ্চ মেবি। এটা HD+ রেজুলেশনের। যাই হোক, আমরা এটার আর ফুল রিভিউ না, স্পেশাল একটা কন্টেন্ট তৈরি করতে চাই, এর শক্তি পরীক্ষা করতে চাই কতটা শক্ত আর কি। আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা অনেকেই রয়েছেন যারা কিনা এই আমার মতো ইউটিউবিং করছেন। হয়তো আপনার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, তো হয়তো রিসেন্টলি আপনারা খেয়াল করে থাকবেন ইউটিউবের সাবস্ক্রাইবার না বেড়ে উল্টা কমছে। এমনটা কারোর সাথে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিজের চ্যানেলেও সেরকমটা হয়েছে, যদিও আমার চ্যানেল যতটা বাড়ছে সেই তুলনায় যতটুকু কমছে সেটা বোঝা যায় না। বিষয়টা হলো ইউটিউব মাঝে মাঝে এই কাজটা করে। আপনার অনেক সাবস্ক্রাইবার আছে যারা মূলত আসলে সাবস্ক্রাইব করে ওই ইমেলটা আর চালায় না, একটা লং টাইম ওই ইমেলটা পড়ে আছে, সে ওই ইমেল থেকে আর কখনোই আমাদের চ্যানেলগুলো হয়তো দেখছে না, বা যে কোনো ভিডিওই সে দেখে না। তো ইউটিউব এগুলোকে আসলে রিমুভ করে ফেলে। হয়তো অনেকে নোটিফিকেশনও পেয়েছেন। এই কয়েকদিনের মধ্যে হয়তো আপনার ইউটিউব চ্যানেলে খেয়াল করতে পারেন যে সাবস্ক্রাইবার কিছুটা কমছে। এটা মোটামুটি সবারই কমছে। আমাদের মতো যাদের একটু বড় চ্যানেল রয়েছে তারা হয়তো এটা বুঝতে পারে না, কারণ আমাদের ধরুন 100টা সাবস্ক্রাইবার বাড়লে 2টা কমছে। কিন্তু যাদের চ্যানেলগুলো একটু ছোট, তাদের তো দেখা গেছে দিনে 4-5টা করে সাবস্ক্রাইবার বাড়ে, তাতেই সে অনেক খুশি। এখন সেখান থেকে যদি আবার 2-3টা কমে যায়, তখন কিন্তু একটু খারাপই লাগে। তবে সত্যি বলতে ওই সাবস্ক্রাইবাররা না থাকলেই ভালো, ওগুলো থেকে কোনো লাভ নেই, শুধু নাম্বার কাউন্টেই হবে। ইন্ডিয়াতে রেডমির দুটি স্মার্টফোন আজকেই লঞ্চ হয়ে গেল, রেডমি নোট 11, রেডমি নোট 11S। রেডমি নোট 11-এর বেস ভ্যারিয়েন্টের দাম হলো 13,500 রুপি, যাতে ফুল HD+ রেজুলেশনের অ্যামোলেড প্যানেল রয়েছে এবং 90 Hz রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দুই করে আরও 2টা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেলের শুটার। মোবাইল ফোনটির প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এই বাজেটটাতে কিন্তু মোটামুটি এই যে কোয়ালকমের এই প্রসেসরটা এখন ব্যবহার হচ্ছে, যেটা দিয়ে আমাদের দেশে নতুন একটা স্মার্টফোন লঞ্চ হবে, রিয়েলমি 9i। এছাড়া এই মোবাইল ফোনে আমরা দেখছি স্টোরেজ সলিউশন হলো UFS 2.2, 4GB 6GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, এই আর কি। আর আরেকটা হলো রেডমি নোট 11S। এই স্মার্টফোন সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন, 108 মেগাপিক্সেলের শুটার রয়েছে এখানে, আর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, নতুন 5G চিপ এটা, এবং যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। বাংলাদেশে লঞ্চ করতে যদি দেরি হয়, দেখবেন আনঅফিশিয়ালভাবে এই স্মার্টফোন দেশের মার্কেটে চলে আসতে পারে। ভিভোর নতুন এক সিরিজের স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল, ভিভো T1। স্মার্টফোনটাতে IPS LCD প্যানেল থাকছে, যা 120 Hz রিফ্রেশ রেটের। এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে ওই প্রসেসরটাই, স্ন্যাপড্রাগন 695, যেটা আমরা বলছিলাম বেশ পাওয়ারফুল একটি SoC। ক্যামেরা সেকশন হলো 50-2-2, মানে এই যে চালাকি, 50-এর পরে বাকি 2টা 2, এখানে 50+8 দিলে কাজে দেয়। তো এই স্মার্টফোনটা মনে হয় 16,000 টাকাতে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে আর কি, 16,000 রুপিতে, সরি। রেডমি K50 এই সিরিজের একটি গেমিং এডিশন থাকবে আমরা জানি, এবং ফাইনালি কনফার্ম হওয়া গেছে এখানে 8 Gen 1 প্রসেসরটি থাকছে। এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লিক্স থেকে জেনে আসছিলাম 8 Gen 1 দিয়ে আসতে পারে, বাট ফাইনালি অফিসিয়ালি কনফার্মড। এবং এই স্মার্টফোনটা কিন্তু মার্সিডিজ বেঞ্জের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসছে। রেডমি K50 গেমিং মার্সিডিজ বেঞ্জ AGM টিম এডিশন নামে এই স্মার্টফোনটা আসবে, এবং এর রিয়ার প্যানেলে কিন্তু আমরা মার্সিডিজ বেঞ্জের লোগোটাও দেখতে পাবো, মার্সিডিজের লোগোটাও থাকবে, এছাড়া যেন কী লেখা আছে। আর রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউলটি লক্ষ্য করুন, প্রিভিয়াস জেনারেশনের সাথে একটু টুকটাক মিল রাখলেও একটু এক্স শেপে আসছে এটা। দেন এখানে আমরা আগেরটার মতোই কিন্তু লাইটে দেখব, নোটিফিকেশন লাইট হিসেবে হয়তো এটা ব্যবহার হবে, প্লাস ফ্ল্যাশ লাইটটাও কিন্তু আগের মতো। ইভেন এই স্মার্টফোনে নাকি বেশ ভালো কুলিং টেকনোলজিও ব্যবহার হচ্ছে। আশা করছি গেমিং মার্কেটে এই স্মার্টফোনের একটা ভালো চাহিদা তৈরি হতে পারে যদি ভালো দামে আসে। রিয়েলমির তরফ থেকে নিউজ রয়েছে দুটি। নাম্বার 1, রিয়েলমি 9 Pro সিরিজ
এইখানে যে স্মার্টফোনগুলো থাকবে তার রেয়ার প্যানেলের কালারটা হয়তো শিফট করবে। আমরা ভিভো V23 5G এই স্মার্টফোনের ক্ষেত্রে যেমনটা দেখছিলাম অলমোস্ট সেরকম এই স্মার্টফোনেও ডুয়াল লেয়ার ক্রোমিক বন্ডিং প্রসেস ব্যবহার হয়েছে এবং রিয়েলমির নিজস্ব যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে তারা একটা ভিডিও আপলোড করে, তাতে আমরা দেখতে পাই স্মার্টফোনটা কালার শিফট করছে এবং তারা যেটা বলছে স্মার্টফোনটা যখন কিনা রোদে নিয়ে যাবেন রোদ পড়লে কালারটা শিফট করবে। নর্মালি কালার থাকবে ব্লু, বাট রোদ যদি কিছু সময় পড়ে বা আলো যদি কিছু সময় পড়ে আর কি, যে কোনো লাইট, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটার কালার রেড হয়ে যাবে, হালকা রেডিশ টাইপের আর কি। সো ব্যাপারটা কিন্তু জুস, মানে এখন দেখবেন আস্তে আস্তে অন্য সব ব্র্যান্ডের ফোনে আমরা এমন কিছু দেখতে পাবো, মানে ওই যে একটা ট্রেন্ড হয়ে গেলে যা হয় আর কি। আর রিয়েলমির দ্বিতীয় নাম্বার নিউজটা হলো বাংলাদেশি নিউজ। ক্যানালিস্টের রিপোর্ট অনুযায়ী 2021-এর চতুর্থ কোয়ার্টারে রিয়েলমি বাংলাদেশে সবচাইতে টপে রয়েছে, মানে সেল হয়েছে রিয়েলমির ফোন বেশি। এখন এখানে প্রশ্ন আসবে, শাওমি কই গেল? শাওমি অবশ্যই অনেক সেল হয় আমরা জানি, কিন্তু শাওমি বেসিক্যালি বাংলাদেশে বেশি সেল হয় কিন্তু আনঅফিসিয়ালি। অফিসিয়াল মার্কেটটা যদি আমরা হিসাব করতে যাই তাহলে শাওমির পিছনে থাকার কথা। হয়তো আপনারা যারা শাওমি ফোন এই মুহূর্তে ব্যবহার করছেন, আমার মনে হয় 10%-এর হতে পারে অফিসিয়াল ফোন, বেশিরভাগ ফোনে আনঅফিসিয়াল হওয়ার কথা, যেটা হয় আর কি। আর অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করছে, যেমন স্যামসাং রয়েছে, ওপ্পো, ভিভো রয়েছে। ওপ্পো, ভিভোর ফোনও কিন্তু মারাত্মক সেল হয়। এটা আমরা হয়তো অনেকেই কিনি না, আমাদের ভিডিও দেখলে হয়তো অনেকে কিনবেও না, কিন্তু গ্রামে গঞ্জে আপনি যদি একটু খোঁজখবর নেন দেখবেন যে আসলেই সেখানে ভালো রকমের সেল হয়। তবে এটা ঠিক রিয়েলমি বেশ ভালো করছে, মানে আমাদের দেশের মানুষজন তো একটু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন খুঁজে থাকে, ওই 10 থেকে 25-30 হাজার টাকার মধ্যেই সাধারণত বেশিরভাগ ফোনেই কেনা হয়। তো সেই ক্ষেত্রে এইরকম জায়গায় রিয়েলমি কিন্তু বেশ কিছু মডেল নিয়ে আসার কারণে অফিসিয়ালি তাদের এই ফোনগুলো ভালো সেল হয়েছে, আর যার কারণে তারা হয়তো টপ পজিশনে এই মুহূর্তে রয়েছে। যদিও এর আগের কোয়ার্টারেও মনে হয় রিয়েলমি টপে ছিল। OnePlus Nord 2 আরও একটি স্মার্টফোন ইন্ডিয়াতে ব্লাস্ট হয়ে গেল। এর আগেও আমরা শুনেছিলাম আরও মনে হয় 2বার না 3বার ইন্ডিয়াতে এই স্মার্টফোন ব্লাস্ট হয়েছে। সৌরভ নামে একজন ব্যক্তি, উনি ওনার টুইটারে টুইট করেন যে ওনার OnePlus Nord 2 ব্লাস্ট হয়েছে। তবে এবারে যেটা হয়েছে, ছোট বাচ্চা উপর থেকে ফোনটাকে ফেলে দিয়েছে, তো নিচে ফ্লোরে পড়ার পরে স্মার্টফোনটা ফেটে যায়, যদিও বেশ উপর থেকে, 3rd ফ্লোর থেকে। নর্মালি আমাদের অনেকের স্মার্টফোনেই কিন্তু হাত থেকে পড়ে যায়, বাট এরকম ফাটতে দেখা যায় না। তো OnePlus Nord 2 এর ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, মানে একে তো নাচন তারা, তার উপরে ঢোলের বাড়ি, এরকম একটা ব্যাপার আছে না, ঢাকের বাড়ি আর কি। বাট আমার যা মনে হয় OnePlus Nord 2 তৈরি হওয়ার সময় কোনো একটা ঝামেলা নিয়ে আসলে হাজির হয়েছে এর ব্যাটারিতে, না হলে বারবার একটা মডেলের সাথে এমনটা কেন? আগামীকাল বাংলাদেশে সিম্ফনির একটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, যে আমার হাতে রয়েছে। আপনারা অবশ্যই ফুল রিভিউ পেয়ে যাবেন আগামীকাল, অবশ্যই এই স্মার্টফোনের ফুল রিভিউতে দেখা হবে। এই স্মার্টফোনটা 1010 টাকার মধ্যে গেমিংয়ের জন্য সেরা স্মার্টফোন বলতে পারেন। সো কালকে দেখা হচ্ছে এই ভিডিওতে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। এবারে আমরা চলে যাব কমেন্ট সেকশনে। সিজার আহমেদ, ভাই সামনেই তো 14ই ফেব্রুয়ারি, আমার মতো আপনিও কি সিঙ্গেল? এখন এই প্রশ্নের উত্তর তো এভাবে দেওয়া যাবে না, এটা 14 তারিখেই দিব না। এমডি জুবের, ভাইয়া কোন ডিসপ্লে ভালো, অ্যামোলেড নাকি এলসিডি, প্লিজ জানাবেন। এটা অনেকটা ডিপেন্ড করে ইউজারের উপরে, আপনার কাছে কোনটা ভালো লাগছে। যেমন আমার কাছে ভালো লাগে অ্যামোলেড, আবার আরেকজনের কাছে হয়তো এলসিডি ভালো লাগতে পারে। তবে ব্যাপার হলো বেশিরভাগ মানুষেরই মনে হয় অ্যামোলেড ভালো লাগে। আমরা যদি একদম ট্রু কালার পেতে চাই তাহলে ভালো কোয়ালিটির এলসিডি কিন্তু ট্রু কালারটা দিয়ে থাকে। আর অ্যামোলেডের ক্ষেত্রে একটু ভাইব্রেন্ট হয়ে যায়, একটু ভিভিড কালার দেয়, তারপরেও মানে ওভারঅল আর কি একটা স্মার্টফোন দিয়ে আমরা কী বা করি, সেই জায়গা থেকে মনে হয় অ্যামোলেডটা হলে খারাপ না। এক্স জিনিয়াস, এয়ার কনসোল গেম ক্র্যাশ করে কেন? ভাইয়া এই সমস্যা তো আমার এখানে কখনো হয়নি, আমি আমার বাসায় বসে খেলতাম, ইভেন টিভিতেও খেলেছি। আমি জানি না আপনার এখানে কেন সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক দুর্বল থাকলে কিন্তু সমস্যা একটু হয়, সো সেটা একটু চেক করে দেখতে পারেন। এমডি রাহুল, ভাই আপনার চ্যানেল মনিটাইজেশন করা আছে, বলবেন প্লিজ প্লিজ। ভাই মনিটাইজেশন করা আছে, মনিটাইজেশন ছাড়া চলাটা আসলে খুবই মুশকিল, নাহলে এত বড় চ্যানেল রেগুলার এরকম ভিডিও আসলে সম্ভব না। আর আমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু স্পন্সর্ড না, কারণ রেগুলার টেক নিউজ করে থাকি, তারপরে অনেক রিভিউ ইউনিট আছে, নিজেরা কালেক্ট করে নেই। তো সব কিছু মিলে আসলে যদি মনিটাইজেশন অফ থাকে তাহলে মনে হয় চলাটা আমার জন্য মুশকিল হয়ে যাবে। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে তাহলে।